বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রসায়ন বিজ্ঞানের আবার প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। আজকে হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। অনেকদিন পর তোমাদের মাঝে ক্লাসটা নিয়ে আবার স্টার্ট করলাম। এতদিন আমি একটা বই লিখতেছিলাম, বই লেখালেখির কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য তোমাদের ক্লাস নিয়মিত নিতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত নিব। দেখো, এই যে পিডিএফ থেকে আমরা ক্লাসটা আজকে নিচ্ছি, এটা হচ্ছে আমার লেখা বইয়ের পিডিএফ, রসায়ন দিগন্ত। তোমরা চাইলে এই রসায়ন দিগন্ত বইটা কালেক্ট করতে পারো আমার কাছ থেকে যোগাযোগ করে। বইটা অনেক সুন্দর। আমরা এখানে দেখো, তোমাদেরকে প্রথমে একটু দেখাই। যেমন এই যে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ে প্রথমে আমরা শিখবো যে মেইন টপিক গুলো কি কি আছে এখানে। পরে তোমাদের যে মূল বইয়ের যেমন এখানে রসায়ন পরিচিতি, এরকম টপিক ধরে ধরে এখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে এবং কনসেপ্টটা একদম বেসিক কনসেপ্টটা আমরা এখানে ক্লিয়ার করে দেবো একদম। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়ে এইভাবে আলোচনা করা হয়েছে, খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানে যেখানে যেখানে দরকার ছবি ইউজ করা হয়েছে, খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির। এরপরে প্রত্যেকটা অধ্যায় শেষ হলে এখানে মূল বইয়ের যে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, সৃজনশীল প্রশ্ন, এরপরে সংক্ষিপ্ত যে প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সার এখানে দেওয়া হয়েছে। এই যে দেখো, এরপরে বোর্ডের প্রশ্নের অ্যান্সার দেওয়া রয়েছে। টাইপ ভিত্তিক সৃজনশীল, কিন্তু প্রথম অধ্যায়ে তো সৃজনশীল সেরকম একটা নাই, এর জন্য প্রথম অধ্যায়ে বেশি একটা সৃজনশীল অ্যাড করা হয়নি। লাস্টে এখানে বিগত বছরে গুলোতে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এমসিকিউ, ওই প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে। এখানে দেখো, টাইপ ভিত্তিক সৃজনশীল গুলো এভাবে উল্লেখ করা হয়েছে। যেমন এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, টাইপ ভিত্তিক সৃজনশীল তোমাদেরকে দেখাচ্ছি, বইতে এরকম ভাবে উল্লেখ করা আছে। যেমন টাইপ 1 থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, যেমন ডেল্টা এস নির্ণয় সংক্রান্ত প্রশ্ন। ঠিক আছে, তারপরে টাইপ, এখানে আবার মানে প্রত্যেকটা টাইপেই 2, 3, 4টা অঙ্ক এরকম দেওয়া আছে, টাইপের প্রশ্ন দেওয়া আছে এখানে। ঠিক আছে, যে ডেল্টা এস এর মান কত হবে, বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপহারী হবে, এইভাবে প্রত্যেকটা অধ্যায় এভাবে উল্লেখ করা হয়েছে। টাইপ 1 শেষ, তারপর টাইপ 2 শুরু, এখানে বন্ধন শক্তি নির্ণয় সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায়ে আমরা উল্লেখ করেছি। আমরা প্রথম অধ্যায়ে চলে যাই। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রসায়নের ধারণা, দি কনসেপ্ট অফ কেমিস্ট্রি। আমরা এখানে মেইন যে টপিকগুলো পড়বো, যেমন রসায়নের পরিচিতি, রসায়নের ক্ষেত্রসমূহ, রসায়নের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক, রসায়ন পাঠের গুরুত্ব, রসায়নের অনুসন্ধান এবং গবেষণা, অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা ও পরীক্ষা, রসায়নের ব্যবহারিক কাজের সতর্কতা এবং প্রকৃতি ও বাস্তব জীবন রসায়ন, এই সমস্ত বিষয় আমরা এই অধ্যায়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি যেটা করব, প্রত্যেকটা অধ্যায়ের 2টা করে লেকচার দিব। প্রথম লেকচারে মূল বই সহ মানে যত কনসেপ্ট আছে সমস্ত বিষয় এখানে আলোচনা করা হবে, এবং দ্বিতীয় অধ্যায়ে মানে দ্বিতীয় পার্টে আমরা এখানে টাইপ ভিত্তিক সৃজনশীল এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শুধু প্রথম অধ্যায়ে টাইপ ভিত্তিক সৃজনশীল নাই, কারণ এটা তো বেশি একটা প্রশ্ন আসে না। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখো, প্রথম অধ্যায় থেকে হয়তোবা একটা সৃজনশীল পাওয়া খুঁজে, সমস্ত বোর্ড মিলায়। ঠিক আছে, দেখো প্রথম অধ্যায়ের প্রথম যে টপিকটা রসায়নের পরিচিতি। তো আমাদের শিখবো যে রসায়ন আচ্ছা কাকে বলে, রসায়ন কাকে বলা হয়। রসায়ন হলো এমন একটি মৌলিক বিজ্ঞান যা পদার্থের গঠন, গুণ, বৈশিষ্ট্য এবং পরিবর্তনের অধ্যয়ন করে। মানে বিজ্ঞানের যে শাখাটি কি করে, কোন এক বিজ্ঞানের যে শাখা পদার্থের গঠন, গুণ, বৈশিষ্ট্য এবং পরিবর্তন নিয়ে আলোচনা করে, এটাকে বলা হয় রসায়ন। ঠিক আছে, এখন রসায়নের প্রকারভেদ। রসায়ন কয় প্রকার? তো রসায়ন মূলত 2 রকমের, একটা হচ্ছে অজৈব রসায়ন আর একটা হচ্ছে জৈব রসায়ন। অজৈব রসায়ন কোনগুলা? অজৈব পদার্থের গঠন, বৈশিষ্ট্য, আচরণ এবং তাদের মধ্যে বিক্রিয়া সংক্রান্ত যে বিজ্ঞান, এটাকে বলা হয় অজৈব রসায়ন। আর জৈব কি? জৈব পদার্থের গঠন, বৈশিষ্ট্য, আচরণ এবং তাদের মধ্যে বিক্রিয়া সংক্রান্ত যে বিজ্ঞান, এটাকে বলা হয় জৈব রসায়ন। তোমরা ঠিক এইভাবেই পড়াশোনা করবা, দেখবা আমরা বলতে পারি যে আমার যে বইটা রসায়ন দিগন্ত, এটা মূলত রসায়নের ব্যাকরণ বলতে পারো। ঠিক আছে, রসায়নের ব্যাকরণ মানে তুমি রসায়নের খুঁটিনাটি প্রত্যেকটা অধ্যায়ে এমন সুন্দর করে এখানে আলোচনা করা হয়েছে, গুছিয়ে সুন্দর করে, যে তুমি অবশ্যই রসায়নের প্রেমে পড়ে যাবা বইটা পড়লে ইনশাল্লাহ। তো দেখো, রসায়ন শব্দের উৎপত্তি, রসায়ন শব্দটা কোথা থেকে আসলো, এই তোমাদের এই হেডলাইনটা কিন্তু আছে।
ওখান থেকে মূল বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলো এমসিকিউতে আসে। যেমন দেখো, মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। মধ্যযুগে যখন আরবরা রসায়ন নিয়ে অনেক গবেষণা করত, তো ওই সময় রসায়নের যে চর্চা বা রসায়নের যে গবেষণাটাকে আলকেমি বলা হতো। আর গবেষণা যারা করতো ওনাদেরকে বলা হতো আলকেমিস্ট বলা হতো। ঠিক আছে, এখন যেমন কেমিস্ট্রি রসায়ন আর কি। আর যে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করে কেমিস্ট, তাই না, এরকম। তো আলকেমি রসায়ন নিয়ে আলোচনা করা, আর যিনি আলোচনা করতেন তাদেরকে আলকেমিস্ট বলা হতো। আলকেমি শব্দটা এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। এইগুলো কিন্তু এমসিকিউতে আসবে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দটি উৎপত্তি হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে রসায়ন। দেখো, এখানে আমরা রসায়ন শব্দটা কিভাবে আসলো সেটা সম্পর্কে আমরা জানলাম। প্রথমে একটা শব্দ শিখলাম, সেটা হচ্ছে আলকিমি। আলকিমি মানে রসায়ন নিয়ে আলোচনা করাকে বলা হয় আলকিমি। যারা আলোচনা করতেন তাদেরকে বলা হতো আলকেমিস্ট বলা হতো। যাই হোক, এখন এই আলকেমি শব্দটা এসেছে আলকিমিয়া থেকে। কোথা থেকে? আলকিমিয়া থেকে। ওই আলকিমিয়া শব্দটি আবার শুধুমাত্র কিমি শব্দ থেকে এসেছে। কিমি এই কিমি থেকে পরে কেমিস্ট্রি শব্দটা হয়। কেমিস্ট্রি শব্দের বাংলা অর্থ হচ্ছে রসায়ন। তো রসায়নের জনককে? রসায়নের জনক হচ্ছে দুইজন। রসায়নের জনক যদি বলে তাহলে আমরা বলবো জাবির ইবনে হাইয়ান, ইনি হচ্ছে রসায়নের জনক। ঠিক আছে, পরীক্ষা যদি আসে রসায়নের জনককে, তাহলে এই জাবির ইবনে হাইয়ান। তবে আধুনিক রসায়নের জনক যদি বলে তাহলে কিন্তু আবার আরেকজন, সেটা আমরা একটু পরে দেখব। প্রথমে আমরা দেখলাম যে রসায়নের জনককে, যদি রসায়নের জনক বলে তাহলে আমরা বলবো জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হায়ান তিনি আবার বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন এবং বাতাস দিয়ে তৈরি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণ। এই যে এটা কোন বিজ্ঞানী মনে করতেন যে সকল পদার্থ মাটি, পানি এবং আগুন আর বাতাস দিয়ে তৈরি? তাহলে উত্তর হবে এই যে রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, ইনি হচ্ছেন মনে করতেন এটা। এরা এমসিকিউতে আসে পরীক্ষায়। আচ্ছা, এরপরে দেখো, রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, রবার্ট ওয়েল, ঠিক আছে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ আরো অনেক বিজ্ঞানী। কিন্তু আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? এই ল্যাভয়েসিয়েকে বলা হয় আধুনিক রসায়নের জনক। তাহলে এমসিকিউতে যদি আসে আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়, আধুনিক রসায়নের জনক কাকে বলা হবে? আন্তোইন লরা ল্যাভয়েসিয়ে, এটা বলবো তোমরা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুইটা টপিক জানলাম। একটা হচ্ছে রসায়নের সংজ্ঞা জানলাম কয় প্রকার, আর হচ্ছে রসায়নের উৎপত্তি কিভাবে হলো, রসায়নের জনককে, ঠিক আছে, তারপরে আধুনিক রসায়নের জনককে, এই সমস্ত বিষয়। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ে রসায়নের দৃষ্টিকোণে বিশ্লেষণ। বিভিন্ন বিষয়, যেমন দেখো রসায়নের দৃষ্টিকোণ থেকে আমরা বিভিন্ন বিষয় এখানে আলোচনা করব। যেমন দেখো কাঁচা আম, আমরা যে আম খাই, এই যে দেখো এই গরম পড়ছে, এই সময় আম পাওয়া যায়, কাঁচা আম। এই শুরুতে যেমন মার্চ এপ্রিল মাসের দিকে কাঁচা আম পাওয়া যায়, এপ্রিল মে জুন এদিকে। আবার কিছুদিন পরে হচ্ছে পাকা আম হয়। তো কাঁচা আম কি লাগে? টক লাগে, তাই না? টক। কিন্তু পাকা আম আবার মিষ্টি লাগে কেন? কাঁচা আমে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড থাকে। তো অ্যাসিডের স্বাদ কেমন? অ্যাসিডের স্বাদই হচ্ছে টক। যেহেতু কাঁচা আমে অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, এজন্য কাঁচা আমটা টক লাগে। কিন্তু যখন আম পেকে যায় তখন এই যে অ্যাসিড, কোন অ্যাসিড? সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই অ্যাসিড গুলো পরিবর্তন হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি করে, মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। এর জন্য এটাকে বলা হয়, এটা তখন মানে মিষ্টি হয়ে যায়। কাঁচা আম কেন টক থাকে? কারণ কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। কিন্তু যখন আমটা পেকে যায় তখন এই সাকসিনিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড এরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তো কি মিষ্টি জাতীয়, এজন্য আমাদের পাকা আমটা মিষ্টি লাগে আমাদের কাছে। ঠিক আছে, এরকম। দেখো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোমের দহনে তাপ শক্তি তৈরি হয় কিভাবে?
এই যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোমের দহন, এগুলো আমরা যখন আলোচনা করব 11 অধ্যায় নিয়ে, খনিজ সম্পদ জীবাশ্ম, ওইখানে আমরা দেখব কি দেখব বলতো, হাইড্রোকার্বন। এই যে হাইড্রোকার্বন, তো এই যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলো মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি জিনিস? হাইড্রোজেন এবং কার্বন সম্পর্কিত যে, মানে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে হাইড্রোকার্বন বলা হয়। এই হাইড্রোকার্বন এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে, পানি, মানে পানি বলতে এখানে তোমার বাষ্প তৈরি করে, আর হচ্ছে আলো, আর কি, আর হচ্ছে তাপ তৈরি করে, তাপ। এই যে তাপটা তৈরি করে, এর জন্যই কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোমের দহন কি করে? তাপ শক্তি তৈরি করে। এভাবেই তাপ শক্তি তৈরি করে, বিক্রিয়া করে। ঠিক আছে, এরকম। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? কেন অ্যান্টাসিড খাওয়া হয়? কারণ পেটে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, এই যে HCl, এই HCl জমা হয়। এখন এই HCl এর কারণে আমাদের পেটে অতিরিক্ত যখন HCl জমা হয়, এই HCl কিন্তু আমাদের শুধুমাত্র ক্ষতি করবে এরকম না, HCl তো আমাদের দরকার কিসের জন্য? খাবার হজম করার জন্য। কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায়, ঠিক আছে, বা আমরা বিভিন্ন নিয়মিত যদি খাবার না খাই, মানে আজকে দুপুরে খাবার খেলাম একটাই, কালকে আবার 4টায় খেলাম, এরকম যদি অনিয়মিত খাই, তখন তো এরকম পেটে অ্যাসিডিটি সৃষ্টি হয়, মানে HCl জমা হয়। তো এই সেলটাকে ভ্যানিশ করার জন্য, এটা তো যেহেতু অ্যাসিড, এটা কি অ্যাসিড, এই অ্যাসিডটাকে ভ্যানিশ করার জন্য ক্ষার লাগবে, ক্ষার। কারণ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ জাতীয় পদার্থ তৈরি করবে, লবণ আর পানি তৈরি করবে, তার জন্য আমাদের ক্ষার লাগবে। আর ক্ষারটা কি? অ্যান্টাসিড, যেটা আমরা ওই যে গ্যাসের বড়ির সাথে খাই। এই ধরনের অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে AlOH কত 3, ম্যাগনেসিয়াম অক্সাইড MgOH2, এই জাতীয় পদার্থ, এলা আমরা ওই গ্যাসের বড়ি যেটা অ্যান্টাসিড, এই ধরনের অ্যাসিড আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। কেন? কারণ পেটের অ্যাসিডিটির জন্য, আমাদের পেটের ভিতর যে যন্ত্রণা হয় এটাকে উপশম করার জন্য বা এটাকে ভ্যানিশ করার জন্য আমরা এই অ্যান্টাসিড জাতীয় পদার্থ, ওই বড়ি বা ওষুধ খেয়ে থাকি। রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। রসায়নের পরিধি কোনগুলা? যেমন দেখো, বায়ু একটা রসায়নের উপাদান, মানে কি, বস্তু বা পদার্থ। তো এই বায়ুর উপাদান কি? বায়ুতে কি কি আছে? দেখো, বায়ুতে আছে প্রধান নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আরো আছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে, ধূলিকণা আছে, আরো অনেক কিছু আছে, তাই না? তো এখানে মেইন উপাদানটা উল্লেখ করলাম। এমসিকিউতে আসতে পারে যে বায়ুর উপাদান কোনগুলা, তো এরকম ভাবে দিবা। এই উৎস এবং রাসায়নিক পরিবর্তন, শ্বাস নেওয়ার সময় করে যে বায়ু আমরা গ্রহণ করি, সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে আমাদের শক্তি তৈরি করে। আমরা জীববিজ্ঞানের এটা 4র্থ অধ্যায়ে আমরা এটা জানবো, ঠিক আছে, যে কিভাবে বাতাস বা অক্সিজেন আমাদের প্রত্যেকটা শরীরে যে শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো রসায়নের আর একটা পরিধি, তার ভিতরে হচ্ছে খাবার পানি, আমরা যেটা খাই, ওয়াটার, মিনারেল ওয়াটার। এই খাবার পানি এর উপাদান হচ্ছে পানি, এবং এই পানিতে খনিজ লবণও থাকে। এরা কি করে? শরীরের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিষাক্ত পদার্থ প্রস্রাব এবং ঘামের মাধ্যমে বের করে নিয়ে আসে। আমরা যে পানি খাই, অতিরিক্ত পানি যেগুলো থাকে, ওটা কি করে? আমাদের প্রস্রাবের মাধ্যমে এবং ঘামের মাধ্যমে বের হয়। তার সাথে আমাদের শরীরের অপদ্রব্য বা যেটা আমাদের জন্য ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। শরীরে পানির ক্ষয় রোধ করে, শরীরে যে পানি দরকার হয় সেটাও আমাদের এখানে কি হয়? ভারসাম্য রক্ষা হয়। এরপরে হচ্ছে সার। দেখো, আমরা সার প্রয়োগ করি, তাই না? দেখো, এখানে আমি ছবি দিয়ে উল্লেখ করেছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় বিষয়গুলো বুঝতে। আরো সারের উপাদানের ভিতর নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে এখানে কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো রয়েছে। এরা কি করে? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মৌল সরবরাহ করে, উদ্ভিদের পুষ্টি যোগায় আর ফসলের উপাদান বাড়ায় এরা। এরপর দেখো কাগজের উপাদান রয়েছে সেলুলোজ। কাগজ কি জন্য ব্যবহার করা হয় বা কিভাবে কাগজ আমরা পাই? তাছাড়া বাঁশ, আখের ছোবলা, গাছপালা, এখান থেকে এটাতে কি থাকে? সেলুলোজ ব্যবহার করে কি করা হয়? রাসায়নিক বিক্রিয়ায় কাগজ রূপান্তরিত করা হয়। আচ্ছা, এরপরে এই টপিকটা শেষ, পরের টপিকে চলে যায়। রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর সম্পর্ক। দেখো, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়, এমসিকিউ তো আসবে,
সিকিউতে বা এসকিউতেও আসতে পারে। ঠিক আছে, এগুলো আমাদের ভালো করে পড়তে হবে। যেমন জীববিজ্ঞানের সাথে রসায়নের কি সম্পর্ক, তোমরা যখন পদার্থ তোমাদের জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় পড়বা তখন আরো বেশি জানতে পারবো, ওখানে কতগুলো বিক্রিয়া আছে। দেখো, উদ্ভিদ এবং প্রাণীদের বেশ কিছু রাসায়নিক পদার্থ তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয়। যেমন দেখো, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণটা কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে, তাই না? মানে আমরা এক কথায় বলতে পারি যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাবার তৈরি করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। আবার আমাদের দেহে আমরা যে প্রাণী, আমরা মানুষ সহ যত প্রাণী আছে তাদের যে পরিপাক হয়, সেই পরিপাক কিন্তু রসায়নের বিভিন্ন বিক্রিয়ায় সংগঠিত হয়। পদার্থবিজ্ঞানের সাথে কি সম্পর্ক? দেখো, পদার্থবিজ্ঞানের যে চুম্বক, বিদ্যুৎ এবং বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়, এগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখানো যায় বা তৈরি করা হয়। গণিতের সাথে কি সম্পর্ক রয়েছে? দেখো, গণিতের অনেক সূত্র ব্যবহার করেই রসায়নের বিভিন্ন তত্ত্ব, হিসাব নিকাশ এগুলো করা হয়। যেমন দেখো, দ্রবণের ঘনমাত্রা। এই দেখো, ঘনমাত্রা একটা সূত্র আছে, S=1000 W/mv। তোমরা যখন রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় আলোচনা করবা তখন হচ্ছে এটা আছে এখানে। আবার দ্রাব্যতা, বিক্রিয়ার হার। তো দ্রাব্যতা, বিক্রিয়ার হার এগুলা কিন্তু যখন ইন্টারে পড়বা তখন আলোচনা করা আছে, ঠিক আছে? এবং এখন আমরা জানবো রসায়ন পাঠের গুরুত্ব কি, ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রি। আমরা যে রসায়নে আলোচনা করলাম এটা আমাদের কি দরকার? যেমন দেখো, প্রাকৃতিক জগতের বোঝাপড়া করার জন্য মূল দিক হচ্ছে প্রাকৃতিক জগৎ এবং পদার্থের গঠন বোঝাতে সাহায্য করে। যেমন পানি স্তর কিভাবে গঠিত হয়, গাছ অক্সিজেন উৎপাদন, খাদ্য শৃঙ্খলে রাসায়নিক উপাদানের ভূমিকা কি, এইগুলা নিয়ে। প্রয়োগমূলক বিজ্ঞান, ওষুধ, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণে সহায়তা করে। নতুন ওষুধ আবিষ্কার, রাসায়নিক সার এবং কীটনাশক, খাদ্য সংরক্ষণ, পুষ্টিমান বৃদ্ধি এগুলা করে। তারপর দেখো, পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের ভিতরে কি আছে? পরিবেশ সংরক্ষণ মূল দিকটা কি? দূষণ এবং ক্ষতিকারক রাসায়নিক নিয়ন্ত্রণ করা, রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণ করা। এখানে আমাদের কি করতে হবে তাহলে? উদাহরণ হচ্ছে, মানে এই যে পরিবেশ সংরক্ষণ করে এটা কিভাবে? প্লাস্টিক দূষণ কমাতে হবে, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং কার্বন নির্গমন হ্রাস করতে হবে। এরপরে রয়েছে দেখো, নিত্যদিনের জীবন, শিক্ষা এবং গবেষণা, চিকিৎসা ক্ষেত্রে অবদান, শিল্প এবং উপাদান, জীবন মানের উন্নয়ন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, এগুলোর ক্ষেত্রে রসায়নের ভূমিকা রয়েছে। এখন পরীক্ষায় যদি আসে রসায়নের পাঠের গুরুত্ব, এখন তুমি কি এত কিছু লিখে পারবা? যেটা পারবা না। এর জন্য এখানে দেখো, তাইলে সংক্ষেপে পরীক্ষা আসলে রসায়ন পাঠের গুরুত্ব কি লিখবা? দৈনন্দিন জীবনে জিনিসপত্রে মানে রসায়নের ব্যবহার করা হয়। চাষাবাদ এবং খাদ্য সংরক্ষণে রসায়নের ভূমিকা রয়েছে। রোগ নিরাময় এবং ওষুধ আবিষ্কারে রসায়নের ভূমিকা। শিল্প এবং পণ্য উৎপাদনে কি রসায়নের ব্যবহার বা অবদান রয়েছে। পরিবেশ সংরক্ষণে রসায়নের সঠিক ব্যবহার রয়েছে। এই সমস্ত বিষয়ে হচ্ছে রসায়ন বিজ্ঞানের গুরুত্ব রয়েছে বা পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এখন যদি আসে, চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, এটা ব্যাখ্যা করো। কেন, কিভাবে আমরা চাষাবাদ এবং খাবার জন্য রসায়নের উপর নির্ভর করি? দেখো, আমরা যে জমিতে খাবার মানে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করি, সেই ফসলে আমরা সার ব্যবহার করি। এই সারটা কিভাবে হয়? সারটা কিন্তু রসায়নের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সার তৈরি হয়। শুধু কি সার ব্যবহার করি? আমরা এখানে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি। এই কীটনাশকগুলো কিভাবে তৈরি করা হয়? রসায়নের বিভিন্ন রাসায়নিক উপাদান মিশ্রিত করে, বিক্রিয়া করে তারপরে এই কীটনাশক আমরা ব্যবহার করি। তারপর দেখো, আমরা রোগ হইলে আমরা যেমন বিভিন্ন ধরনের রোগের তো শেষ নাই, আল্লাহ কত রোগ দিছে এই প্রত্যেকটা রোগের কারণে, ঠিক আছে? যেমন মানুষেরও রোগ হয়, তেমন কৃষি ক্ষেত্রে যেমন মাছ, তারপরে এইখানে ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলোরও রোগ হয়। সেগুলোতে কি করা হয়? রসায়নের বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়, তাই না? তো মাছ চাষ যারা করে তারাই জানে তো কত ধরনের ওখানে কীটনাশক বা হচ্ছে রাসায়নিক উপাদান ব্যবহার করতে হয়। তো এইভাবে চাষাবাদ এবং খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি। উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্ক কি রয়েছে? উদ্ভিদের খাদ্য তৈরি করে কিভাবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় দেখো, উদ্ভিদ মাটি থেকে কি নেয়? পানি নেয়, পানি H2O। তারপরে এই যে কার্বন ডাই অক্সাইড নেয় বায়ু থেকে, ঠিক আছে? এই পানি
কার্বন ডাই অক্সাইড, এই দুইটা মেইন জিনিস নিল। নেওয়ার পরে সূর্যের আলো পড়ে, আলো, ঠিক আছে, আলো, আর ওই পাতায় থাকে ক্লোরোফিল, এগুলো বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে, তারপরে অক্সিজেন তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, তাই না? এই যে C6H12O6 এরকম অক্সিজেন তো তৈরি করলো, এই যে তার শক্তি তৈরি করে। তো এইভাবে কি করে সালোক সংশ্লেষণ বিক্রিয়া হয়। এই দেখো পুরোটাই কিন্তু বিক্রিয়া। তাহলে কি উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত। এই যে এই গ্লুকোজ, এই যে গ্লুকোজটা তৈরি হলো, ওইটা ভেঙে আবার কি করে শক্তি উৎপাদন করে, এবং কোষরস স্ফীতির বিক্রিয়ার সবই যেন রসায়নের সাথে সম্পর্কিত। তাহলে দেখো এইভাবে আমরা জানলাম। এখন রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়াটা কি? আচ্ছা, রসায়নের অনুসন্ধান বা গবেষণা জিনিসটা কি? গবেষণা হচ্ছে কোনো সঠিক একটা নিয়মে, ঠিক আছে, নতুন কোনো কিছু জানা বা নতুন কোনো কিছু আবিষ্কার করার যে পদ্ধতি, ওটাকে বলা হয় কি গবেষণা, তাই না? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানা, সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানাটাকে বলা হয় গবেষণা। তো গবেষণার জন্য 6টি ধাপ আছে। কয়টা? তোমাদের বইয়ে 6টি ধাপ আছে। যেমন বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, প্রথমেই নির্ধারণ করতে হবে যে আসলে আমি কি জিনিস তৈরি করতে চাচ্ছি বা কি আবিষ্কার করতে চাচ্ছি, সেটা নিয়ে বিষয়বস্তু নির্ধারণ করা। যেমন দেখো, আমি প্রথমে চিন্তা করলাম আমি একটা বই লিখবো, ঠিক আছে, কোন বিষয়ের উপর মানে বই লিখবো। এই যে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের উপর একটা বই লিখবো, এটা হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা, ঠিক আছে, এরকম। তো প্রথমে মনে করো আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে নাকি তা হবে না, এটা আমরা মনে করো আবিষ্কার করব বা পরীক্ষা করে দেখব। তাহলে আমরা এটাকে নির্ধারণ করলাম যে তুমি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের জায়গা না, তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইড, পানিতে মিশালে তাপ উৎপন্ন হবে নাকি তাপ শোষিত হবে, এটা তুমি করবা, পরীক্ষা করবা। এই যে পরীক্ষাটা কি করবা, এটা নির্বাচন করলে এটাকে বলা হয় বিষয়বস্তু নির্ধারণ করা। এরপরে পূর্বজ্ঞান বা তথ্য সংগ্রহ করা। আমরা যে এইখানে একটা পরীক্ষা করব অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানির সাথে গোলালে বা মিশাইলে, মিক্স করলে এখানে তাপ উৎপন্ন হয় নাকি হয় না, নাকি তাপ শোষিত হয়, এটা আমরা আবিষ্কার করব বা পরীক্ষা করে দেখব। এখন এই জিনিসটা আগে কেউ কখনো করেছে কিনা পরীক্ষা, হ্যাঁ, এরকম কোন বইয়ে আছে কিনা এরকম আলোচনা, বা ইন্টারনেটে, বা আমরা ChatGPT বা জিমেনি, যে গুগল জিমেনি বা অন্যান্য যে ইয়াগুলো আছে, এখান থেকে আমরা দেখে নেব যে এই সম্পর্কে আগে কেউ আলোচনা করেছে কিনা। তাই বলেছে যে পূর্বজ্ঞান বা তথ্য সংগ্রহ করা। যদি কেউ করে থাকে তাহলে সেটা দেখবো, মানে পুরাপুরি না করলেও আমরা দেখবো যে এইরকম আশেপাশে কিছু একটা করছে কিনা করছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে জানতে পারবো যে সবার আগে এই বিষয়ে কিছু বইপত্র আমরা পড়বো বা ইন্টারনেটের মাধ্যমে কোনো কি সংগ্রহ করব, ফলাফল সম্পর্কে আগে থেকে একটা অনুমান করতে পারবো যে এরকম কিছু আছে। ধরো কোনো বই বা গবেষণা থেকে জানতে পারলাম ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপ উৎপন্ন হয়। দেখো আমরা কি করব, অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত এই যে NH4Cl, আমরা পরীক্ষা করব এইটা। কিন্তু আমি বই পড়ে দেখলাম কি এটা নিয়ে আলোচনা করিনি, তবে ক্যালসিয়াম অক্সাইড CaO এটা নিয়ে আলোচনা করা আছে বইয়ে, এবং সেখানে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হয়, এটা আছে। কিন্তু আমরা যেটা করব এটা নাই, সমস্যা নাই, ওটা নিয়ে তো আমরা একটা ধারণা নিলাম যে ওরা আসলে কিভাবে কাজগুলো করেছে, তারা কোন কোন প্রসেসে করছে, আমরা সেইভাবে করতে পারি, ঠিক আছে, বা আমরা অন্যভাবেও করতে পারি। এজন্য আমরা এটাকে বলা হয় পূর্বজ্ঞান বা তথ্য সংগ্রহ করা, ঠিক আছে, এরকম। তাহলে এ থেকে আমরা কি করব, পরীক্ষাটি করার জন্য আমাদের কি কি লাগবে, যন্ত্রপাতি কি কি লাগবে, ওই যে ওদেরও যা যা লাগছে আমাদেরও সেম টাইপের জিনিসপত্র লাগতে পারে, বা অন্য কিছু লাগলে তখন আমরা নিব। এটাকে বলা হয় পূর্বজ্ঞান বা তথ্য সংগ্রহ করা। এরপরে প্রয়োজনে বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ করা। আমরা এখন ধারণা তো পেয়ে গেছি যে আমাদের কি কি লাগবে। দেখো একটা বিকার লাগবে, পানি লাগবে, অ্যামোনিয়াম ক্লোরাইড, থার্মোমিটার, কাচের তৈরি রড, এগুলো আমাদের লাগবে। এগুলো দিয়ে আমরা পরীক্ষা করতে পারবো। প্রথমে আমরা পানি নিব, তারপর থার্মোমিটার দিয়ে পানি তাপমাত্রা মেপে নিব যে এখন তাপমাত্রা কত আছে, যা আছে ওটাকে লিখে রাখবো। তারপর কয়েকবার করে ওজন করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিকারে পানিতে যোগ করতে হবে, এবং তারপর কাচের রড দিয়ে যেটুকু দ্রবীভূত করতে হবে
ঠিক আছে, মানে সেটুকু আর কি, যতটুকু নেব সেটাকে দ্রবীভূত করব। প্রতিবার থার্মোমিটারের সাহায্যে পানির তাপমাত্রা মেপে নেব যে কতটুকু, এখন আগে কত ছিল এখন কত ছিল, ঠিক আছে এইভাবে। এখন দেখো আমরা পরীক্ষা করে দেখবো, যে পরীক্ষার জন্য বিকার আমরা 250 মিলি পানি নিব, নিয়ে তাপমাত্রা থার্মোমিটারে মেপে নিব। দেখো রিডিং কার কিন্তু এই যে তথ্য সংগ্রহ এবং তথ্যের বিশ্লেষণ এখানে লিখে রাখবো। যখন আমরা কোনো অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিই নাই, তখন থার্মোমিটার তাপমাত্রা কত ছিল, দেখলাম যে 25 ডিগ্রি। 5 গ্রাম নিয়ে দ্রবীভূত করলাম, এখন তাপমাত্রা কমে এই যে কত আসলো 20। 10 গ্রাম দিলাম, তাপমাত্রা আরো কমে গেল। 15 গ্রাম দিলাম, তাপমাত্রা আরো কমে গেল। তাহলে এখানে কি হলো, এইভাবে পরীক্ষাটা করলাম এবং পরীক্ষায় যে রেজাল্টটা পেলাম সেটা আমরা এখানে লিখে রাখবো এরকম। তাই যে পঞ্চম ধাপ যেটা, সেটা হচ্ছে তথ্য সংগ্রহ এবং তথ্যের বিশ্লেষণ। আমরা এখানে বুঝতেই পারতেছি আসলে তাপমাত্রা কমে যাচ্ছে, যত বেশি দিচ্ছি তত কমে যাচ্ছে। তাহলে ফলাফল লিখবো আমরা এখানে, এই যে ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা করা। ফলাফলে কি লিখবো, যে এখানে কমে গেল, তাপমাত্রা শোষিত হয়। তাহলে দেখো এরকম একটা ফ্লো চার্ট আমরা লিখবো। তখন বিষয়বস্তু নির্ধারণ, যে পূর্ব জ্ঞান, প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ণয় বা নির্ধারণ করা, তারপরে পরীক্ষণ, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ, আর ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা করা। এইগুলো হচ্ছে কি রসায়নের গবেষণার ধাপ এইগুলো, ঠিক আছে। এখন আমরা যে রসায়ন যখন ইউজ করব, রসায়নগারে যখন বিভিন্ন কেমিক্যাল বা রিয়েজেন্ট ইউজ করব, হ্যাঁ, তখন আমরা কি কি সতর্কতা অবলম্বন করব। আমরা কি যাই হুট করে কি আমরা পানিতে যেরকম হাত দিয়ে ওরকম অ্যাসিডের ভিতরে হাত দিয়ে দেবো, হাত দিব না, তাই না। তখন আমাদের কিছু জিনিসপত্র মান্যগণ্য করা লাগবে, মানছান করা লাগবে, তাই না। আমাদের কিছু জিনিসপত্র পড়া লাগবে, যেমন রসায়নে ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা। রসায়ন পরীক্ষাগারে যেসব রাসায়নিক দ্রব্য থাকে তার বেশিরভাগ আমাদের জন্য যথাযথ অথবা আমাদের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই দুর্ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখতে বেশ কিছু জিনিসপত্র আমাদের লাগবে। যেমন শরীর নিরাপত্তার জন্য নিরাপদ কি লাগবে, পোশাক বা অ্যাপ্রন লাগবে। এই যে এটা আছে অ্যাপ্রন, ঠিক আছে, এই যে এই অ্যাপ্রনটা আমাদের লাগবে। তারপরে এদের হাতের দেখো হাতের নিরাপত্তার জন্য আমাদের হ্যান্ড গ্লাভস লাগবে। এই যেটা আছে হ্যান্ড গ্লাভস, এই ধরনের গ্লাভস লাগবে। আর চোখের নিরাপত্তার জন্য আমাদের কি লাগবে, সেফটি গ্লাস লাগবে, এই যে সেফটি বা নিরাপদ চশমা। দেখো অ্যাপ্রন, পুরো শরীরটা নিরাপদ থাকবে। নিরাপদ চশমা ইউজ করলে চোখটা নিরাপদ থাকবে আর হাত নিরাপদ থাকবে আলাদা। এগুলো তাহলে আমাদের আর কোনো মানে রসায়নে আমরা যখন ইউজ করবো রসায়নগারে রাসায়নিক উপাদানগুলো, তখন আমাদের কোনো ক্ষতি হবে না এইগুলো ইউজ করলে। মানে ক্ষতি হবে না, তবে আমাদের সাবধান থাকতে হবে, ঠিক আছে। ক্ষতি হবে না বলে তো আর বসে থাকলে হবে না, হয়তো হতে পারে কত যদি সাবধান না থাকে। এইবার দেখো এখানে কি করব, রাসায়নিক দ্রব্যের সাংকেতিক চিহ্ন এবং এদের ঝুঁকি নিয়ে আলোচনা করব। এইখানে তুমি যখন রসায়নগারে বিভিন্ন ধরনের রিয়েজেন্ট নিয়ে নাড়াচাড়া করবা, বিভিন্ন বোতলের গায়ে এই ধরনের সংকেত থাকে। তুমি তো যদি না বোঝো যে এই সংকেতটা কি, যখন তুমি মনে করো একজন রসায়নের ছাত্র, রসায়নগারে বিভিন্ন ধরনের তুমি পরীক্ষা করতে যাবা, তখন এইখানে রসায়নগারে বা যে কেমিস্ট্রি ল্যাবে এই ধরনের সংকেত থাকে। যেমন যে প্রথম সংকেতটা, এটা দিয়ে তুমি কি বুঝবা, এরকম সংকেত থাকলে বুঝতে হবে যে ওর ভিতর যে পদার্থটা আছে ওটা আছে বিস্ফোরক পদার্থ। কি পদার্থ, বিস্ফোরক পদার্থ। এই বিস্ফোরক পদার্থটা কি, মানে কি হতে পারে, ঠিক আছে, বিস্ফোরক পদার্থটা কি। এই বিস্ফোরক পদার্থটা কি, দেখো বিস্ফোরক পদার্থটা হচ্ছে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে এই বিস্ফোরক পদার্থ আঘাত বা আগুনে বিস্ফোরণ হতে পারে। তার মানে আঘাত করা যাবে না, আগুনের কাছে নেওয়া যাবে না। আর শরীর এবং ল্যাবের মারাত্মক ক্ষতি করে, খুব সাবধানে এগুলো নাড়াচাড়া করতে হবে। তার মানে ওর ভিতরে কি কি থাকতে পারে, যেমন টিএনটি থাকতে পারে, জৈব পারঅক্সাইড থাকতে পারে, নাইট্রোগ্লিসারিন থাকতে পারে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, পরীক্ষা দেখো এরকম আসবে, নিচের কোনটি বিস্ফোরক পদার্থ, এটা দিয়ে তোমাকে এখান থেকে যে কোনো একটা উপাদান দেবে এমসিকিউতে। আর যদি তুমি রসায়নগারে কাজ করো বা কেমিস্ট্রি ল্যাবে কাজ করো, তাহলে তো তোমাকে বুঝতে হবে এগুলো নিয়ে, যে এটা থাকলে এটা কি করতে হবে। মনে করে এই সংকেতটা আছে, তুমি যে টাচ করে একটা বাড়ি মারলে, তাহলে তো সমস্যা। আচ্ছা, এই দ্বিতীয় সংকেতটা দাহ্য পদার্থ নির্দেশ করে। দাহ্য পদার্থটা কি, এটা দ্রুত আগুন ধরে যাবে, আগুন এবং তাপ থেকে এটাকে তাহলে দূরে রাখতে হবে, আগুনের কাছে নেওয়া যাবে না। এটা কি হতে পারে, অ্যালকোহল বা ইথার। অ্যালকোহল বা ইথাল এরা হচ্ছে দাহ্য পদার্থ। পরীক্ষা আসবে যে দাহ্য পদার্থ নিচে কোনটা। বিষাক্ত পদার্থ, শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসে প্রবেশ করলে ক্ষতি, ব্যবহারের অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, গগলস এটা পরা উচিত আমাদের। এবং এই ধরনের পদার্থের উদাহরণ হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল।
তারপর দেখো এটা হচ্ছে উত্তেজক পদার্থ, এটা চোখ, তারপরে ত্বক, শ্বাসযন্ত্র ক্ষতি করতে পারে। ব্যবহারের ক্ষেত্রে কি করতে হবে? সুরক্ষা দেওয়ার প্রয়োজন হতে হবে। এটা সিমেন্ট, ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড, এগুলা। স্বাস্থ্য ঝুঁকি, স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। বেনজিন, টলুইন, জাইলিন, এগুলা। তারপর তেজস্ক্রিয় পদার্থ, এর উদাহরণ হচ্ছে এই যে ইউরেনিয়াম, রেডিয়াম, ঠিক আছে, এই ধরনের পদার্থ। তারপর দেখো পরিবেশের জন্য ক্ষতিকর, এই যে এটা মাছ থাকবে, একটা গাছের মতো থাকবে, পরিবেশের জন্য এটা ক্ষতিকর। এটা যেমন লেড, মার্কারি, এগুলা। ক্ষত সৃষ্টিকারী, শরীরে লাগলে ক্ষত হতে পারে। শ্বাস প্রশ্বাসে ভেতরের অঙ্গেরও ক্ষতি হতে পারে, যেমন এখানে HCl, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঘন দ্রবণ, এগুলা হচ্ছে কি ক্ষত সৃষ্টিকারী পদার্থ। আচ্ছা দেখো, আমরা কিন্তু মূল বইয়ের সমস্ত আলোচনা কিন্তু শেষ, যেহেতু এই অধ্যায়টা অনেক ছোট, তার জন্য আমরা এখান থেকে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার আমি করতেছি। অ্যারোসল বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়? দেখো অ্যারোসল বোতলে কি থাকে? অ্যারোসল বোতল ব্যবহৃত সাংকেতিক চিহ্ন হলো দাহ্য পদার্থ, কারণ অ্যারোসল, হ্যাঁ, এটা হচ্ছে দাহ্য পদার্থ, এই জন্য ওই দাহ্য পদার্থের যে সংকেতটা ওই বোতলে ওই সংকেতটা লেখা হয় এখানে। আশা করি বুঝতে পেরেছো। এখন অনুশীলনী যে সৃজনশীল প্রশ্ন, তোমাদের বইয়ে অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্ন আছে, যেমন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবি এ যেটা, এটাতে কি হচ্ছে? এই ছেলেটা ওষুধ সেবন করতেছে। আর বি নম্বরে এখানে সবজি ক্ষেত্রে কীটনাশক ছড়ানোর ছবি। এটা দেখছো, এখানে একজন কীটনাশক ছড়াচ্ছে, কীটনাশক মানে পোকামাকড় হচ্ছে সেগুলো দমন করার জন্য। এখন এখানে 4টা প্রশ্ন করা হচ্ছে, এই 4টা প্রশ্নের আনসার কিন্তু আমরা অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছি। যেমন দেখো এখানে গবেষণা কি, তাহলে কি সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই হচ্ছে গবেষণা। তারপরে পাকা আম মিষ্টি লাগে কেন? কারণ পাকা আমে কি থাকে? গ্লুকোজ, ফ্রুক্টোজ থাকে, এগুলো জন্য মিষ্টি লাগে। কাঁচা আমে কি থাকে? সাকসেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলো থাকে, যাগুলো টক, টক থাকার কারণে ওই আমটাও টক লাগে। উদ্দীপকের এর চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত? আচ্ছা, উদ্দীপকের এই চিত্রটা কি? এই চিত্র কিন্তু ওই ওষুধ সেবন, ওষুধ সেবনের সাথে কি রসায়ন সম্পর্কিত না? যেমন দেখো আমরা কি করি, আমাদের যখন অ্যাসিড হয় পেটের ভিতরে, তা আমরা অ্যান্টি অ্যাসিড খাই। আবার যখন আমাদের জ্বর হয়, জ্বরের ওষুধ খাই। আমাদের বিভিন্ন রোগে, ঠান্ডা লাগলে আমরা ঠান্ডার ওষুধ খাই। তো বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ, এগুলো সবই তো কেমিস্ট্রি থেকে তৈরি করা হয়, তাই না? তো এগুলো কেমিস্ট্রির আলোচনা, এইভাবে আলোচনা করব। আবার পরের প্রশ্ন হচ্ছে অতিরিক্ত, এখানে কি বলছে যে অতিরিক্ত ব্যবহার, হ্যাঁ, মানে উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর? দেখো উদ্দীপকে তো দুইটা জিনিস ছিল, তাই না? ওষুধ সেবন আর হচ্ছে সবজি ক্ষেত্র, দুটাই ক্ষতিকর, অতিরিক্ত তো কোনো কিছু ব্যবহার করা যাবে না। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে এই যে কীটনাশক, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে বিভিন্ন ভাবে আমাদের পরিবেশ দূষিত হয়। যেমন দেখো, অতিরিক্ত কীটনাশক ফসলকে ক্ষতি করে, জমির পোকামাকড়, বিশেষ করে ফসলের জন্য যে উপকারী পোকামাকড়, সেগুলো মারা যায়। বৃষ্টির পানিতে কীটনাশক ধুয়ে নদী, তারপরে খাল বিলের পানিতে মিশে যায়। খাল বিলের পানিরা আমরা খাই, বা আমরা অনেক সময় গোসল করি, পশু পাখি খায়, এগুলোর জন্য তো তারপর ক্ষতি হবে। মাছ থাকে, মাছেরও তো ক্ষতি হবে, মাছ মারা যাবে। পানিতে থাকা মাছের খাবার যেমন জুপ্লাঙ্কটন, তারপর ছোট পোকামাকড়, এগুলো মারা যাবে। ফলে জলজ পরিবেশে বিরূপ প্রভাব পড়বে এবং মাছের খাদ্য সংকট তৈরি হবে। একই রকম প্রশ্ন আরেকটা দেখো, দৃশ্যকল্প 1 আছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, আর সবজি ক্ষেত্রে কীটনাশক ছড়ানো হচ্ছে, একই রকম কথা। এখানে প্রথম প্রশ্ন, রসায়নের দ্বিতীয় ধাপটা কি ছিল? বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, তাই না? এরকম। তারপরে দেখো পেটের অ্যাসিডিটি কিভাবে দূর করা যায়? আমরা অ্যান্টি অ্যাসিড জাতীয় খাবার খাই, এই জন্য। দৃশ্যকল্প 1 কিভাবে রাসায়নিক রসায়নকে জীববিজ্ঞানের সাথে সম্পর্ক করেছে? এটা কি দেখো, এটা কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া জিনিসটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে পানি এবং সূর্যের আলো আর ক্লোরোফিল, এগুলো দিয়ে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে, তাই না? গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। এগুলো কি সব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়। তো এটা রাসায়নিক সাথে সম্পর্ক এইভাবে। খাদ্য উৎপাদনে সহায়ক হলেও পরিবেশের জন্য ক্ষতিকর কোনটা? উদ্দীপকে 2। দেখো উদ্দীপকে 2টা ছিল কীটনাশক ব্যবহার। ওই কীটনাশক ব্যবহার করা হয় কি জন্য? উদ্ভিদের যাতে ক্ষতি না হয়, মানে আমরা যে শাকসবজি খাই, যে যেগুলো আমরা কি করি, ফসল আর কি, আমাদের ফসলে আমরা কীটনাশক যাতে না
থাকতে পারে, এগুলো আমরা ইউজ করি। এখন যদি অতিরিক্ত ব্যবহার করি তাহলে কি হবে? অতিরিক্ত ব্যবহার করলে ফসলের তো ক্ষতি হবেই, উপকারী যে পোকামাকড় মারা যাবে, ওই সমস্ত যে কীটনাশক যেগুলা ধুয়ে ওগুলো বিভিন্ন আমাদের পুকুরে পড়তে পারে, খাল বিল নদীতে পড়তে পারে। তখন তো খাল বিলের পানিতে যে মাছ থাকে, তারপর অন্যান্য প্রাণীরা থাকে, ওগুলোর কি হতে পারে? ধ্বংস হয়ে যেতে পারে। তো এইভাবে আমাদের ক্ষতি করে থাকে, আবার উপকার তো করে। এরপর দেখো আরেকটা প্রশ্ন, যে এখানে দেখো তিনটা দেখতে পাচ্ছি, তাই না? চিত্র। আমরা কিন্তু এই চিত্রগুলো একটু আগেও আলোচনা করেছি। তো এখানে প্রথম প্রশ্ন, রসায়ন কি? রসায়নের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলা হয়। পেটে অ্যাসিডিটি অ্যান্টাসিড খাওয়ায় কেন? তিনটাই একই রকম প্রশ্ন। 3 নম্বর, সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থের কি কি ক্ষতি সাধন করে? এটা কি? এই জিনিসটা কি আগে আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছিলাম। ওটা কি বলতো? ওটা হচ্ছে তেজস্ক্রিয়তা বোঝাচ্ছে। তেজস্ক্রিয়তা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? তেজস্ক্রিয়তা বোঝাচ্ছে। এখন তেজস্ক্রিয়তার কারণে কি হয়? তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা আছে তেজস্ক্রিয় পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি, যেমন আলফা বিটা গামা ধরনের রশ্মি বের হয়, এইটা বোঝায়। এসব রশ্মি মানবদেহের জন্য ক্ষতিকর। এরা পুরো কি করে? পুরো সীসার পাতকে ভেদ করতে পারে। তাই মানবদেহ অভ্যন্তরে অঙ্গের ক্ষতি এরা সাধন করতে পারে। 1 নং এবং 2 নং এর সাংকেতিক চিহ্নবিষ্ট রাসায়নিক পদার্থ সমূহ ব্যবহারের ক্ষেত্রে কেন ঝুঁকিপূর্ণ? দেখো দুইটাই কিন্তু ঝুঁকিপূর্ণ। বলতো কেন? কারণ দেখো 1 নম্বর এটা আর 2 নম্বর আছে এটা। 1 নম্বরটা কি? 1 নম্বর সাংকেতিক চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে? 1 নম্বর সাংকেতিক চিহ্ন পদার্থ হলো দাহ্য পদার্থ, আগুন ধরে যায়, অ্যালকোহল, ইথার, এগুলা। ঠিক আছে? আর 2 নম্বরটা কি? 2 নম্বর আছে বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ কি করে? আমাদের শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা শরীরে যদি প্রবেশ করে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি করে বা ক্ষতি করবে। যেমন বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এ ধরনের পদার্থ। তার মানে বুঝতেছি যে 1 নং আমাদের জন্য ক্ষতিকর, 2 নম্বরও আমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে? ওই যে পদার্থগুলা। এখন বলছিলাম না এই অধ্যায় থেকে তেমন বোর্ডের প্রশ্ন আসে না। 2022 সালে একটা প্রশ্ন এসেছিল, এই যে প্রশ্নটা। ঠিক আছে? তো এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলা হয়? তারপরে পিঁপড়া কামড়ার ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয় কেন? দেখো পিঁপড়ার যে কামড়, এটা থাকে কি? অ্যাসিড। কি থাকে? অ্যাসিড থাকে। আর এখানে চুন, চুন চুন যেটা, চুনের ভিতরে কি থাকে? ক্ষার থাকে। তো অ্যাসিডের ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। এভাবে এটা কি হয়ে যায়? এটা ক্ষতস্থানে লাগালে জ্বালা পোড়া শেষ হয়ে যায়। ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার। এই জিনিসটা কি? এসে অ্যাপ্রন। আর বিটা কি? বিটা আছে এই যে গ্লাভস, যেটা মানে গগলস আর কি, চোখে ব্যবহার করতে হয়। বর্তমানে সি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো সিটা কি? সি মাস্ক। 2022 সালে করোনা ভাইরাস আক্রমণ করেছিল, তাই না? আমাদের অনেক লোক মারা গেছে করোনার জন্য। তখনকার প্রশ্ন তো, তাই জন্য বলতেছে বর্তমানে এটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি? এটা হচ্ছে মাস্ক। এটা ব্যবহার করলে যেমন আমাদের ল্যাবরেটরিতেও যেমন দরকার, ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস পদার্থ তৈরি হয়, ওগুলো আমাদের শরীরের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে। আবার এখানে বাইরে যে ধুলাবালি থেকে রক্ষা করে বিভিন্ন রোগ জীবাণু, বিশেষ করে যে করোনা ভাইরাসের সময় আমরা এটাকে ব্যবহার করতাম বেশি। ঠিক আছে না? অনেকে তো জীবনে ব্যবহার করি নাই, কিন্তু করোনা ভাইরাসের সময় ব্যবহার করেছে। এখন এগুলোর উত্তর আমরা এরকম দিলাম। এরপর দেখো অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন। কাগজ তৈরিতে আখের চোবড়া ব্যবহার করা হয় কেন? কাগজ তৈরি করার জন্য লিগনিন যুক্ত ফাইবার দরকার হয়, যা শক্তিশালী এবং নমনীয় হয়। আখের ছোবড়া মূলত সেলুলোজ এবং লিগনিন যুক্ত ফাইবারের উৎস। এটি সহজে কাটা যায়, পানিতে নরম হয় এবং কাগজের মতো পাতলা এবং মজবুত ফাইবার তৈরি করা যায়। এজন্য এটা কি করা হয়? ব্যবহার করা হয়। তারপর রাসায়নিক পদার্থের বোতল এবং লেবেলে গ্লোবালি কি করা হয়? হারমোনাইজড সিস্টেমের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় কেন? এই যে আমরা দেখলাম না কতগুলো বিষয় ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? রাসায়নিক পদার্থের ঝুঁকি, যেমন দাহ্যতা, বিষাক্ততার সংকরতা ইত্যাদি বোঝানোর জন্য। বিশ্বজুড়ে অভিন্ন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে বিপদ সংকেত প্রদান করা বা প্রদর্শন করা। রাসায়নিক ব্যবহার পরিবহন এবং জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং শ্রমিক, ভোক্তা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে এই রসায়ন বিজ্ঞান। এখন আমরা এই দেখো এখানে এমসিকিউ কতগুলো আছে, এই এমসিকিউ গুলো তোমরা দেখে নিও। ঠিক আছে? আমরা সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করলাম। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তো আমাদের সাথে যুক্ত হয়ে যাবা।